আইএলটিএস রিডিংয়ে মিলিয়ে নেন তো আপনি এই সমস্যাগুলোর মধ্যে পড়েন কিনা এবং এই সমস্যাগুলোর সমাধান আপনি কীভাবে করতে পারেন, চলো একটা ডিসকাশন করে আসি। প্রথম যে সমস্যাটা আমরা এক্সপিরিয়েন্স করি স্টুডেন্টদের, তাদের হচ্ছে কি রিডিং হ্যাবিট নেই। আপনি চিন্তা করেন আপনি ছোটোবেলা থেকে কিন্তু রিডিং নিয়ে তেমন কোনো পড়াশোনা করেননি এবং যে টেক্সটগুলো পড়েছেন সেই টেক্সটগুলো ছিল খুবই A1 A2 লেভেলের, কিন্তু আপনি যখন আইএলটিএস করতে আসেন আপনাকে মিনিমাম B2 C1 C2 লেভেলের আপনাকে প্যাসেজ পড়তে হয়। তখন আপনি এগুলো আসলে এই পড়ার অভ্যেসটা থাকার কারণে আপনি এগুলো মিনিং বের করতে পারেন না। সো আপনি যখন আইএলটিএস প্রিপারেশন নেবেন আপনার জব হচ্ছে নিউ মার্কেট মানে আমাদের প্রিয় নীলক্ষেতে চলে যাওয়া, গিয়ে বেশ কিছু স্টোরি বুক কিনে আনা এবং স্টোরি বুকগুলো পড়া। আপনার যে বিষয়ে ইন্টারেস্ট আছে আপনি সেই বিষয়ে পড়েন, জোর করে পড়তে হবে না, মজা নিয়ে পড়েন। তাহলে আইএলটিএস প্রিপারেশন শুরু করা মাত্রই গল্পের বই পড়া শুরু করতে হবে। দ্বিতীয় যে সমস্যাটার কথা বলতে পারি আমাদের স্টুডেন্টরা ফেস করে সেটা হচ্ছে ভোকাবুলারি। আমাদের স্টুডেন্টদের আসলে ভোকাবুলারি বা বাংলাদেশি আমরা যে ভোকাবুলারিগুলো জানি সেগুলো পর্যাপ্ত নয়। তো আইএলটিএস রিডিংয়ে পার পেতে গেলে আপনাকে ভোকাবুলারিতে অবশ্যই স্ট্রং হতে হবে এবং ভোকাবুলারিতে আপনি ইউজ না করলে অবশ্যই লুজ ইট করবেন। তাহলে আপনার জব হচ্ছে আপনি যখন একটা রিডিং প্যাসেজ পড়বেন ওখান থেকে যে ভোকাবুলারিগুলো জানেন না এর উপর বেস করে আপনার নোটবুক তৈরি করেন এবং রিমেম্বার আপনি ভোকাবুলারি যখন শিখবেন ডেফিনেটলি তার দুই একটা সিনোনিম কিংবা এই ভোকাবুলারির বিভিন্ন ফর্ম যেমন প্রডিউস, প্রোডাকশন, প্রোডাক্টিভ এরকম আরও কিছু ফর্ম শিখে রাখা এবং এই ভোকাবুলারি দিয়ে দুই একটা সেন্টেন্স মেক করে রেখে দিবেন। এরকম একটা নোটবুক আপনার থাকতে হবে। যেদিন থেকে আপনার আইএলটিএস প্রিপারেশন শুরু সেদিন থেকে আপনার নোটবুক শুরু। দেখবেন এই নোটবুকটা আস্তে আস্তে বড় হতে শুরু করেছে। বিশ্বাস করেন আমারও নোটবুক ছিল যখন আমি আইএলটিএস প্রিপারেশন করেছি, আপনার আছে তো? না থাকলে আজকে থেকে মেক করে নেন। স্টেপ 3 আমার কাছে মনে হয় যখন এভরিথিং ইজ ওকে তখন আপনি আসলে টাইম ম্যানেজমেন্ট করতে পারেন না যখন আপনি রিডিং এক্সাম দেন। এর পিছনে বেসিক রিজন হচ্ছে যে স্কিলস, ল্যাক অফ স্কিলস। কিন্তু এখানে আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি কিছু কঠিন প্রশ্ন আপনি অনেক বেশি সময় স্পেন্ড করে ফেলেন। যেমন আইএলটিএস এক্সামের যে কোর্সেসটা রয়েছে, যেমন আমাদের B2 কে হয় তাহলে তাকে বলি সে 6 লেভেলের স্টুডেন্ট, C1 হচ্ছে 7 লেভেলের স্টুডেন্ট। তো ওইখানে কিছু কোর্সেস থাকে, কিছু C1 লেভেলের, কিছু B2 লেভেলের। তো আপনার লেভেলটা হচ্ছে B2 অর্থাৎ আপনি 6.5 এর জন্য পরীক্ষা দিচ্ছেন সে ফর এক্সাম্পল, কিন্তু আপনি C1 প্রশ্নে গিয়ে স্টাক করেছেন, ওখানে অনেক বেশি সময় নিয়ে ফেলেছেন। তো কাজেই ওই কোর্সেসটা কিন্তু আপনার জন্য না, ওই কোর্সেসটা না পারলেও কিন্তু আপনি আপনার ডিজায়ার স্কোর অ্যাচিভ করতে পারবেন। কাজেই যেগুলো কঠিন প্রশ্ন সেগুলোর পিছনে অনেক বেশি সময় স্পেন্ড করা, আমি পারছি না এটা পরীক্ষা হলে করা যাবে না। এটা কিন্তু পরীক্ষা হলের কথা বলছি। কাজেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি কোশ্চেনের উত্তর না পারলে কুইক স্কিপ করে যেতে হবে। কিন্তু আমাদের যে সমস্যা সেটা হচ্ছে মন মানে না, ভাই মনকে মানাইতে হবে, নাহলে আবার 25,000 টাকা লস হয়ে যাবে। দেন আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে টাইপ অফ কোয়েশ্চেন্স। এখন পর্যন্ত আইএলটিএসের যদি ওয়েবসাইট অনেক লেকচার ইউটিউবে আছে, কিন্তু টাইপ অফ কোয়েশ্চেন্সগুলোকে নিয়ে একটা করে টাইপ ধরে কোনো বিশ্লেষণ কোনো ইউটিউব চ্যানেলে নাই। এটা তো নাই গেল নাম্বার 1। নাম্বার 2 আরও একটা বিষয় নাই, সেটা হচ্ছে কি এই বিষয়গুলোর পিছনে যে রিয়েল টিপস টেকনিক কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে কোনো আসলে আলোচনা নেই। সবাই যে যার মতো টিপস দিয়ে থাকে, কাজে আর আপনিও কনফিউজড হয়ে যান। তো কাজে আপনার জব হচ্ছে ওই যে বিভিন্ন কেমব্রিজের ওয়েবসাইটে গিয়ে ওই কোর্সেসগুলো টিপসগুলো কালেক্ট করা। অন্য কোনো বাংলাদেশি টিচার কিংবা কোনো ইংলিশ টিচারের টিপস আপনাকে ফলো করার প্রয়োজন নাই, কেমব্রিজের টিপস ফলো করবেন এবং তাহলে দেখবেন যে আপনি কখনো ঠকবেন না। দ্য নেক্সট প্রবলেম ইজ এ টেকনিক্স, ল্যাক অফ টেকনিক্স। এটা বেসিকলি কাদের জন্য হয়? ধরেন আপনি আমি তো অনেক অ্যাডমিন একাডেমি বলেন, তারপর হচ্ছে ফিল্ম কোর্স বলেন, NAPD, তারপর অনেক সরকারি অফিসারদেরকে পড়ায়, সব বিশেষ ক্যাডারদেরকে পড়ায়। তাদের কিন্তু স্কিলের কোনো ঘাটতি নেই, তারা পড়ে বুঝতে পারে, সব কিছু ওকে। তারপরে এদের মাঝখান থেকে অনেকেই 6 পায়, অনেকে 5.5 পায় আমি দেখছি। কিন্তু কেন? আসলে টেকনিকটার অভাব। উনি আসলে টেকনিকটা অ্যাডপ্ট করতে পারেননি। কিন্তু আপনারা যারা আবার স্টুডেন্ট তারা আবার টেকনিকের দিকে বেশি নজর, আর পড়ার দিকে নজর নাই, স্কিলের দিকে নজর নাই। তো স্কিল আগে তারপর টেকনিক। যে আপনার যদি স্কিল ওয়ান্স ইউ অ্যাচিভ তারপরে আপনি টেকনিকের দিকে মুভ করেন। ওকে, নেক্সট একাডেমিক ইংলিশের সাথে একটা পরিচিতির যে বিষয়টা, যেমন হচ্ছে আইএলটিএসের যে প্যাসেজগুলো আসে সে ফর এক্সাম্পল স্টোনহেঞ্জ, নামই শুনি নাই আমরা, তারপরে এই ধরনের যে টেক্সট, তারপর সাইকোলজিক্যাল টেক্সট, বেসিকলি প্যাসেজ 3-তে যেগুলো আসে এগুলো সম্পর্কে আপনাদের মোটামুটি কোনো ধারণাই নেই। আর একটা জিনিস নিয়ে একদম ধারণা না থাকলে যেটা হয় ওইখানে খুব ভালো কিছু করা যায় না। কাজে আপনার যেটা করতে হবে কি ওয়াইড ভ্যারাইটি অফ টেক্সট পড়ার অভ্যাস করতে হবে। এগুলো আপনি করতে পারেন হচ্ছে বিভিন্ন BBC ওই যে জার্নাল
আছে, তারপর হচ্ছে আপনার ন্যাশনাল জিওগ্রাফির বিভিন্ন জার্নাল আছে, এগুলোতে একটু পড়েন, বলি বিভিন্ন দিক সম্পর্কে আপনার ধারণা আসবে এবং এই ধারণাগুলো আপনাকে অ্যাচিভ করার দরকার। ইভেন যখন আইএলটিএস রিডিং প্যাসেজগুলো পড়েন কেমব্রিজের, ওইটার আসলে মেইন ধারণা কি, কিছু করতে হবে না ভাই, এখন চ্যাট জিপিটি আছে, প্যাসেজটা চ্যাট জিপিটি দেন, দিয়ে নিচে লিখে দেন গিভ মি এ সামারি, তাহলে সামারিটা চলে আসবে। সামারিটা পুরো যদি না বোঝেন তার নিচেও লেখেন আবার মেক ইট বাংলা, বাংলায় চলে আসবে, তাও আপনাকে সামারিটা শিখতে হবে। কিন্তু আজকের জন্য লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে বাংলার প্রতি অতিরিক্ত নির্ভরতা। আমি বলবো এই কারণে আপনি আইএলটিএস রিডিংয়েও আটকাই আছেন। যেমন হচ্ছে যখনই আমরা আপনাদেরকে বলি একটা ওয়ার্ডের মিনিং খোঁজেন, তো সঙ্গে সঙ্গে সব বাংলা মিনিং বের করে। ওকে, এই যে বাংলা মিনিংয়ের উপরে একটা যে ডিপেন্ডেন্সি, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনি যখন মিনিং করবেন, আপনি এটাকে মিনিংটাই বাংলাতে না করে ইংলিশে মিনিংটা বোঝার ট্রাই করুন। এই অতিরিক্ত বাংলার উপর নির্ভরতাটা আপনাকে কমাতে হবে যদি আপনি আইএলটিএস ভালো করতে চান। সো দ্যাটস ফর টুডে। এগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। যদি আপনার ভালো লাগে থাকে শেয়ার। থ্যাংক ইউ।